অনলাইনের জগতে গেম খেলে বেড়ানো কোনো ব্যক্তি কি আসল জগতে এসে সেই একই কাজ করতে পারে? ঘন্টার পর ঘন্টা রেসিং গেম খেলা কোনো ছেলে কি আসল রেসিংয়ের জগতে তাক লাগাতে পারবে? হ্যালো বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অফ ইফতি চ্যানেলে। এবং আজ শুরু করছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত রেসিং নিয়ে নির্মিত সিনেমা গ্র্যান টুরিজমো নিয়ে। যে সিনেমায় উঠে এসেছে গেমিং জগৎ থেকে উঠে এসে পৃথিবীর সবচেয়ে কঠিন রেস ট্র্যাকে জয় ছিনিয়ে নিয়ে আসা রেসার ইয়ান মার্ডনেবের কাহিনী। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই রেসিং জগতে আলোড়ন সৃষ্টি করা রেসিং সিমুলেটর গ্র্যান টুরিজমো এর শুরুর ইতিহাস, যা নির্মাণ করেছিলেন রেসিং জগতের কিংবদন্তি পুরুষ কাজুনোরি ইয়ামাউচি। রেসিং কারের মধ্যে বসে ট্র্যাকে রেস করার লোমহর্ষক অভিজ্ঞতাকে পুরোপুরি তুলে ধরার জন্য সব ধরনের চেষ্টায় চালিয়ে গেছেন তিনি তার এই রেসিং সিমুলেটরে, যার ফলে এই গেমটি জনপ্রিয় হয়ে ওঠে সারা বিশ্বের তরুণ তরুণীদের কাছে। এর পরের দৃশ্যে আমাদের দেখা হয় ইংল্যান্ডের কার্ডিফ শহরের বাসিন্দা ইয়ান মার্ডনেবের সাথে। সে গ্র্যান টুরিজমো গেমের একজন দক্ষ রেসার হিসেবে অনলাইনে পরিচিত। অন্যান্য রেসারের মতো সে রেসিংয়ের সবসময় না দিয়ে যে গাড়ি নিয়ে সে রেস করছে তার কাস্টমাইজেশনের কাজেও ইয়ানের যথেষ্ট ভালো নজর থাকে, আর এটাই তাকে অন্য রেসারদের থেকে এগিয়ে রাখে। কিন্তু ইয়ান যখনই তার নতুন রেস শুরু করতে যাবে তখন তার বাবা স্টিভ হাতে একটি ফুটবল নিয়ে ইয়ানের ঘরের ভেতরে প্রবেশ করেন। স্টিভ তরুণ সময়ে পেশাদার ফুটবলার ছিলেন এবং তার দুই ছেলের মধ্যে একজন ফুটবলের দুনিয়াতে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইয়ান ঘন্টার পর ঘন্টা গেম খেলে বেড়ায়, যা স্টিভের পছন্দ নয়। তিনি ইয়ানকে বলেন যে সে তার ছোট ভাইয়ের সাথে প্র্যাকটিসে যাবে কিনা। জবাবে ইয়ান না বলে দেয়, যা শুনে স্টিভ বলে যে সারাদিন গেমস না খেলে তার ছোট ভাইয়ের মতো ফুটবলে মনোযোগ দিলে তার ভবিষ্যতে একটা গতি হবে। স্টিভ ইয়ানকে এটাও বলে যে ইয়ান তার ছোট ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। এই কথা শোনার পর ইয়ান জানায় যে সে ফুটবলের প্রতি আকৃষ্ট নয়। এই জবাব শুনে স্টিভ ক্ষিপ্ত হয়ে ইয়ানের ঘর থেকে বের হয়ে যায়, আর তারপর ইয়ান তার ঘরের দরজা লাগিয়ে তার রেসিং দুনিয়াতে ডুব দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নিসান মার্কেটিংয়ের একজন কর্মকর্তা ড্যানি মুর জাপানের টোকিওতে এসেছেন। তিনি জাপানের কিছু শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি প্রস্তাব পেশ করেন, যেখানে তিনি বলেন যে গ্র্যান টুরিজমোতে রেস করা খেলোয়াড়দের আসল রেসিংয়ের দুনিয়াতে নিয়ে আসা গেলে সেটি নিসানের মার্কেটিংয়ের এক বড় মাধ্যমে পরিণত হতে পারে। ড্যানি আরও বলেন যে উন্নয়নের এই সময়ে পৃথিবীর অনেক দেশের মানুষই সেলফ ড্রাইভিং কারের অপেক্ষায় থাকলেও গ্র্যান টুরিজমোতে রেস করা প্রায় 80 মিলিয়ন খেলোয়াড় তাদের মতো নয়। এদের মধ্য থেকে এক প্রতিযোগিতার মাধ্যমে যদি সেরা রেসার খুঁজে বের করে নিসান একজন আসল চ্যাম্পিয়ন রেসার বানাতে পারে, তাহলে এই 80 মিলিয়ন খেলোয়াড়ের মনে নিজ থেকে গাড়ি চালানোর আকাঙ্ক্ষা আরও বেড়ে যাবে, যা দিন শেষে নিসানকে এক অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। প্রস্তাব প্রদান করে ড্যানি যখন বের হয়ে যায় তখন একজন জাপানি শীর্ষ কর্মকর্তা ড্যানিকে জানায় যে তার প্রস্তাব নিসান কোম্পানির পছন্দ হয়েছে, তবে তারা এক শর্তেই এই কাজ করবে, যদি এই প্রোগ্রামে একজন চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়। কারণ নিসান চায় না যে তাদের গাড়িতে বসে কোনো রেসার যেন দুর্ঘটনার কবলে পড়ে। ড্যানি এই প্রস্তাবে রাজি হন এবং মিটিং থেকে বের হয়ে তিনি তার পরিচিত সব ইঞ্জিনিয়ারদের ফোন দিতে থাকেন এবং তার এই প্রোগ্রামে অংশ নিতে আমন্ত্রণ জানান। কিন্তু একে একে সবাই ড্যানিকে না বলেন। সে সময় আমরা দেখতে পাই ড্যানির হাতে থাকা নোটে উল্লেখ করা সব ইঞ্জিনিয়ারদের সাথেই ড্যানির কথা হয়ে গেছে, তবে সে তালিকাতে শেষে একটা নাম হিসেবে আমরা জ্যাক স্টলারের নাম দেখতে পাই। এরপর দৃশ্যে আমরা চলে যাই ইউকেতে প্রতিষ্ঠিত কাপা রেসিং টিমের হেডকোয়ার্টারে। সেখানে সবচেয়ে অত্যাধুনিক একটি দলকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির গাড়িগুলো রক্ষণাবেক্ষণ করতে দেখা যায়। এই টিমেরই একজন সাধারণ মেকানিক হিসেবে আমাদের পরিচিত হয় জ্যাক স্টলারের সাথে। জ্যাক একটি গাড়ির নিচে গান শুনতে শুনতে সেই গাড়ির মেকানিজম চেক করতে থাকে। সেই মুহূর্তে একজন লোক এসে জ্যাককে বলে যে একজন ব্যক্তি তার সাথে দেখা করতে এসেছে। জ্যাক যার সাথে দেখা করতে যান তিনি আর কেউ নন, ড্যানি মুর নিজেই। ড্যানি জ্যাককে প্রতিযোগিতার কথা বলেন এবং এই প্রোগ্রামের চিফ ইঞ্জিনিয়ার হওয়ার প্রস্তাব দেন। জ্যাক এই প্রস্তাব শুনে হাসতে হাসতে বলেন যে সারাদিন বিছানায় বসে বসে গেমস খেলা কোনো ছেলে বা মেয়ে পেশাদার রেসার হতে পারবে না, কারণ গেমের দুনিয়া এবং বাস্তব দুনিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ড্যানি তখন বলেন যে অনলাইনে এমন কিছু ছেলে মেয়ে আছে যাদের রেসিংয়ের অভিজ্ঞতা অনেক পেশাদার রেসারের চাইতেও বেশি। তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হলে তারাও ভালো করতে পারে। জ্যাক তারপরও সে প্রস্তাব ফিরিয়ে দেয় এবং সেখান থেকে চলে আসার সময় পেছন থেকে ড্যানি বলে যে সে জ্যাককে ভুল প্রমাণ করবে এবং অনলাইনের জগৎ থেকেই একটা সেরা খেলোয়াড় খুঁজে নিয়ে আসবে।
এরপর আমরা দেখি ইয়ান তার পরিবারের সাথে রাতের ডিনার করছে। ইয়ানের ছোট ভাই কবি তখন কৌতুক ছলে বলে যে সে যখন পেশাদার ফুটবলার হয়ে যাবে তখন সে বাসায় রান্না করা পাঞ্চে খাবার না খেয়ে রেস্টুরেন্টে ঘুরে বেড়াবে আর মজার মজার খাবার খাবে। সেখানে তাকে ইয়ান খাবার পরিবেশন করবে, কারণ কবি মনে করেন যে ইয়ানের কোনো ভবিষ্যৎ নেই। ইয়ানের মা তখন জানতে চায় যে ইয়ান ইউনিভার্সিটিতে ফেরত যাওয়ার ব্যাপারে কিছু ভেবেছে কিনা। ইয়ান তখন বলে যে সে রেসিং ছাড়া আর কিছু ভাবছে না, যা শুনে ইয়ানের বাবা স্টিভ বলেন যে ইয়ানের ভবিষ্যৎ নিয়ে ভালোভাবে ভাবা উচিত, কারণ রেসিংয়ের ভবিষ্যৎ তার জন্য খুবই ছোট। এই কথা শোনার পর ইয়ান তার রাতের খাবার না খেয়ে টেবিল ছেড়ে চলে যায়। এদিকে কাপা রেসিং টিমকে এক বিলাসবহুল রেস্টুরেন্টে পুরো ইঞ্জিনিয়ারিং দল নিয়ে ডিনার করতে দেখা যায়। সেখানে এই টিমের রেসার নিকোলাস কাপা তার দলকে বলেন যে সামনে পুরো দলকে আরও ভালো কাজ করতে হবে। এই মুহূর্তে এই ডিনারে উপস্থিত জ্যাক উল্টো নিকোলাসকে বলে বসেন যে আগের দিন রেসে একটা ল্যাপে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। এই কথা শোনার পর নিকোলাস রেগে গিয়ে জ্যাককে বলে যে তার যদি কোনো পরামর্শের দরকার হয় সে তার টিম লিডারকে জিজ্ঞাসা করে নেবে, তার কোনো মেকানিকের পরামর্শের দরকার নেই। এই কথা শুনে জ্যাকের 15 বছর চিফ ইঞ্জিনিয়ার না হওয়ার ক্ষত খুলে যায়, আর সে তখনই রেস্টুরেন্ট থেকে বের হয়ে ড্যানিকে ফোন দিয়ে জানায় যে সে নিসানের নতুন প্রোগ্রামে যোগ দিতে রাজি, তবে তিনি তাদেরকে ট্রেনিং দিবেন যাদের মধ্যে রেসিংয়ের দক্ষতা আসলে আছেন। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি গেমিং ক্যাফেতে পার্সেল নামের এক ছেলে গেমিংয়ের স্ক্রিনে এক মেসেজ দেখে এবং সাথে সাথেই সেই মেসেজের ছবি তুলে ইয়ানকে পাঠায়। ইয়ান সেই মুহূর্তে একটি শপিং সেন্টারে সেলসম্যানের কাজে ব্যস্ত থাকলেও যখন সে মেসেজটি দেখে সে তখনই সাইকেলে করে দ্রুত গেমিং ক্যাফেতে চলে আসে। ক্যাফেতে পৌঁছানোর পর ইয়ান দেখে যে সেই মেসেজে ড্যানি কথা বলছে। ড্যানি সেই মেসেজের মাধ্যমে জানে যে এই মেসেজ শুধুমাত্র সেই সব খেলোয়াড়দের কাছে গিয়েছে যাদের গেমসের রেকর্ড সবচেয়ে ভালো। এই সেরাদের মাঝে আগামীকাল আরেকটি রেসের আয়োজন করা হবে, আর যারা সেই রেস জিতবে তারা নিসানের একাডেমিতে সত্যিকারের রেসার হওয়ার প্রশিক্ষণ নিতে পারবে। এই মেসেজ দেখার পর ইয়ান তার পরের দিন রেসিংয়ের জন্য তার বাসাতেই প্রস্তুতি নিতে শুরু করে দেয়। রেসিংয়ের প্র্যাকটিসের সময় ইয়ানের বাবা স্টিভ ইয়ানের ঘরের সামনে গিয়ে ইয়ানকে গেমস খেলতে দেখে আর জিজ্ঞাসা করে যে সে কেন রেসিংয়ের সময় স্ক্রিনে দেখানো লাইন ফলো করে না। জবাবে ইয়ান বলে লাইন ফলো করে সবাই খেলে বলে সে যখন নিজের মতো রেস চালায় তখন অন্য খেলোয়াড় হারানো তার জন্য সহজ হয়ে যায়। ইয়ান এটাও বলে যে এই লাইন ফলো করে না খেলার তরিকা একটা এক্সপেরিমেন্ট মাত্র। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ানের ছোট ভাই কবি রাতের বেলা পার্টি করতে ইয়ানের ঘরের জানলা দিয়ে বাইরে যাচ্ছে। কবি পার্টি করার জন্য তার বাবা স্টিভের গাড়ির চাবি সাথে করে আনে এবং ইয়ানকেও সেই পার্টিতে যোগ দিতে বলে। ইয়ান পার্টিতে যাবে না বললে কবি কৌতুক ছলে বলে যে ইয়ানের ক্রাশ অড্রি পার্টিতে থাকবে। এই কথা শুনে ইয়ান পার্টিতে যেতে রাজি হয়, তবে সে বলে যে বাবার গাড়ি সে নিজে চালাবে। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই খোলামেলা এক এলাকায় কয়েকজন ছেলে মেয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছে। সেই দল থেকে আলাদা হয়ে অড্রি এবং ইয়ান গল্প করছে। অড্রি ইয়ানকে প্রশ্ন করে যে ইয়ান কেন রেসিংয়ের জগতে এত পছন্দ করে। জবাবে ইয়ান জানায় সে যখন রেসিং করে তখন তার কাছে পৃথিবীটা ধীর গতিতে চলতে শুরু করে। সে তখন সবকিছুকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া রোমাঞ্চকে অনেক বেশি উপভোগ করে। অড্রি আর ইয়ানের গল্প সেখানে থেমে যায়, কারণ পুলিশের গাড়ি হর্ন শুনে সবাই ক্যাম্পফায়ারে নিভিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখতে পাই ইয়ান তার ছোট ভাই কবি এবং আরেক বন্ধুকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। ইয়ানের মাতাল ভাই এবং সে বন্ধু চলন্ত গাড়ি থেকে বিয়ারের বোতল নিতে গিয়ে ইয়ানের বাবার গাড়ির সাইড মিরর ভেঙে ফেলে। ঠিক সেই মুহূর্তেই পুলিশের গাড়ি এসে ইয়ানদের গাড়ি এবং অন্য আরেক গাড়ি থামতে বলে। ইয়ানের ছোট ভাই ভয় কুকড়ে যায়, কারণ এখানে কোনো ঝামেলা হলে তার ফুটবল স্কলারশিপটা আর পাওয়া হবে না। এই কথা শোনার পর কোনো কিছু না ভেবে ইয়ান দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে ড্রাইভ করে চলে যায়। পুলিশের গাড়ি ওদের ধাওয়া করলেও ইয়ানের দক্ষ ড্রাইভিং এর কাছে পুলিশের হার মানতে হয়। কিন্তু গাড়ি নিয়ে ইয়ান যখন বাড়িতে পৌঁছায় তখন সে বাড়ির সামনে তার বাবা স্টিভকে দেখতে পায়। স্টিভ গাড়ির দরজা খুলে দুজনকে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা ইয়ানকে তার বাবা স্টিভের সাথে রেল স্টেশনে কাজ করতে দেখতে পাই। ইয়ানের কিছুক্ষণ পরেই অনলাইন রেসিংয়ে অংশ নিতে হবে, কিন্তু সে তার বাবার দেয়া শাস্তিও মাথা পেতে নিতে চায়। তবে ইয়ান যখন জানতে চায় তার এই শাস্তি কতক্ষণ চলবে তখন স্টিভ ইয়ানকে বলে যে সে এখানে শাস্তি পেতে আসেনি, বরং এখানকার কাজ শিখতে এসেছে। স্টিভ মনে করে যে ইয়ানের রেসিং দুনিয়াতে কোনো ভবিষ্যৎ নেই, সুতরাং অদূর ভবিষ্যতে ইয়ানকে এইসব করেই জীবন চালাতে হবে। এই কথা শোনার পর ইয়ান খুবই কষ্ট পায়, আর তখনই সে রেল স্টেশন থেকে বের হয়ে আসে। সে দ্রুত পার্সেলের গেমিং ক্যাফেতে পৌঁছে এবং শেষ মুহূর্তে ইউরোপিয়ান অনলাইন রেসের সেরা 19 জনের সাথে তার রেস শুরু করে। একদম শেষ মুহূর্তে রেসে প্রবেশ করায় ইয়ানের পজিশন সবার শেষ থেকে শুরু হলে ইয়ান তার ড্রাইভিং দক্ষতাকে কাজে লাগিয়ে দ্রুত তার খারাপ পজিশন থেকে বের হয়ে আসে এবং শেষ পর্যন্ত রেস জিতে যায়।
এই রেস জিতে যাওয়ায় ইয়ানের নিসানের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ সামনে চলে আসে। কিন্তু পরের দৃশ্য আমরা দেখতে পাই ইয়ানের বাবা ইয়ানকে বোঝাচ্ছে যে এটা কখনোই সম্ভব না। ইয়ান কোনোদিন আসল গাড়ির ভিতরে বসেনি, সে কিভাবে রেসিং দুনিয়াতে কিছু করে দেখাতে পারবে? স্টিভের এমন প্রশ্নে ইয়ান আবার কষ্ট পায় আর বলে যে সে যেভাবেই হোক এই দুনিয়াতে কিছু একটা করে দেখাবে, কারণ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল রেসার হওয়ার। ইয়ান তার বাবাকে আরও বলে যে সে যেন ইয়ানের স্বপ্নকে সম্মান দেয়, কারণ এইটাই সে করতে চায়। এর পরের দৃশ্যে আমরা চলে যাই ইংল্যান্ডের জিটি একাডেমিতে, যেখানে ইয়ান মর্নবের মতো আরও কয়েকজন চ্যাম্পিয়ন অনলাইন রেসারে যোগ দিয়েছে আসল রেস শেখার জন্য। সেখানে আরও উপস্থিত আছেন গ্র্যান্ড টুরিজমোর নির্মাতা কাজুনোরি ইয়ামাউচি, ড্যানি মুর এবং চিফ ইঞ্জিনিয়ার জ্যাক স্টলার। ড্যানি রেস জেতার প্রতিযোগিতার সাদরে আমন্ত্রণ জানালেও জ্যাক স্টলার সবাইকে মুখের ওপর বলে দেয় যে তিনি কারোর মধ্যে আসল দুনিয়ার রেসার হওয়ার গুণ দেখতে পাচ্ছেন না। এই কথা ইয়ান কিছুটা ব্যথিত হয়, তবে সে নিজেকে সামলে নেয় এবং সামনের প্রশিক্ষণের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেন। তবে প্রশিক্ষণ শুরু হওয়ার পর থেকে ইয়ান বুঝতে পারে সে শারীরিক দিক দিয়ে অনেক প্রতিযোগীর চেয়ে পিছিয়ে আছে। তার চাইতে আরেক প্রতিযোগী ম্যাটি ডেভিস এর দক্ষতা এবং আত্মবিশ্বাস এখানে অনেক বেশি। প্রতিদিনই একের পর এক প্রতিযোগী জ্যাক স্টলারের কঠোর প্রশিক্ষণের কাছে হারমিন একাডেমি থেকে বের হয়ে যেতে থাকে, যা ইয়ানের উপর আরও প্রেশার ফেলে। এই প্রেশারের মধ্যেই ইয়ান তার স্বভাবসুলভ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, যার ফলে একটি প্র্যাকটিস রেসে সে ওভারটেক করতে গিয়ে তা না করার সিদ্ধান্ত নেয়। তবে সে যখন ব্রেক করে তখন ব্রেক কাজ করা বন্ধ করে দেয় এবং গাড়ি ট্রাকের পাশে রাখা টায়ারের স্তূপে আছড়ে পড়ে। দুর্ভাগ্যক্রমে ইয়ানের গাড়ির ভেতরে চিফ ইঞ্জিনিয়ার জ্যাক স্টলার নিজেও ছিলেন, যার ফলে ইয়ানের এই একাডেমি ছাড়ার ব্যাপারটা প্রায় নিশ্চিত হয়ে যায়। ইয়ান জ্যাককে ব্রেক কাজ না করার কথা জানালেও জ্যাক জানায় যে ব্রেক কাজ করা বা না করার ব্যাপারে ইয়ানের জ্ঞান অনেক কম। সে যা জানে তার পুরোটাই ভিডিও গেমসের দুনিয়ার জ্ঞান, এই জ্ঞান আসল রেসিংয়ে কাজে আসে না। ইয়ান জবাবে বলে যে সে রেসিংয়ের আগে দীর্ঘ সময় তার রেসিং কারের কাস্টমাইজেশনে লাগাতো, আর এই জন্যই তার গাড়ি চালানোর জ্ঞান অন্যদের চেয়ে অনেক বেশি। জ্যাকে কথাগুলো শোনার পরেও ইয়ানকে জানিয়ে দেয় যে সে বাদ পড়তে চলেছে। তবে এই খবর দিয়ে সে যখন বাইরে বের হয়ে আসে তখন একজন টেস্ট ড্রাইভার জ্যাককে জানায় যে ইয়ান আসলে সত্যি বলছিল, ইয়ানের গাড়ির ব্রেক সত্যি কাজ করছিল না। এই কথা শোনার পর জ্যাক বুঝতে পারে ইয়ানের গাড়ি চালানোর দক্ষতা এবং গাড়িকে বোঝার ক্ষমতা দুটি রয়েছে। এই জন্য তিনি ইয়ানকে আরেকটি সুযোগ দেন এবং পরের দিনের ফাইনাল রেসে ইয়ানের জায়গা হয়ে যায়। ফাইনাল রেসে ইয়ান সহ একাডেমির সেরা খেলোয়াড়েরাও যোগ দেয়। এই রেস যে জিতবে তিনি আসল রেসারের খেতাব জিতবে। রেস শুরু হওয়ার সাথে সাথে ইয়ান তার সেরাটা দিতে শুরু করে এবং এক একে সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে আসতে থাকে। প্রথম পজিশন নিয়ে ইয়ানের লড়াই শুরু হয় একাডেমির সেরা খেলোয়াড় ম্যাটির সাথে। ম্যাটির কাছ থেকে প্রথম স্থান নিয়ে ফেলার পরেও ইয়ান তার প্রথম স্থান ম্যাটির কাছে কিছুক্ষণ পরে আবার হারিয়ে ফেলে। তবে শেষ পর্যন্ত যখন রেস শেষ হয় তখন ম্যাটি এবং ইয়ান একসাথে রেস শেষ করে। ড্যানি যখন ম্যাটির রেস জেতার খুশিতে উল্লাস করতে যায় তখন জ্যাক রিপ্লাইতে দেখে যে 1 সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে ম্যাটিকে রেসে হারিয়ে দিয়েছে ইয়ান। কিন্তু ড্যানি জ্যাককে বলে যে ম্যাটি মার্কেটিংয়ের জায়গা থেকে তাদের জন্য সেরা অপশন, সুতরাং ম্যাটিকেই যেন জয়ী ঘোষণা করা হয়। কিন্তু জ্যাক সত্যের পথ বেছে নেয় এবং ইয়ানকেই জয়ী বলে ঘোষণা করে। ড্যানিও এই সিদ্ধান্ত মেনে নেয় এবং নিসানের নতুন রেস ড্রাইভার হিসেবে ইয়ান মর্নব এর পেশাদার যাত্রা শুরু হয়ে যায়। ইউরোপিয়ান রেসিংয়ের আগে ড্যানি এবং জ্যাক ইয়ানকে বলে যে ইয়ানকে ট্যুরের যে কোনো একটি রেসে চতুর্থ অথবা এর উপরে শেষ করতে হবে। যদি সে তা করতে পারে তাহলে সে পেশাদার FIA লাইসেন্স পেয়ে যাবে, আর তখনই নিসান আনুষ্ঠানিকভাবে ইয়ানের সাথে চুক্তিতে যাবে। জ্যাক এটাও বলে যে ইয়ানকে রেসিংয়ের দুনিয়ায় কেউ মেনে নেবে না, সুতরাং ইয়ানকে সবার কাছে প্রমাণ করতে হবে যে তার রেস করার যোগ্যতা আছে। ইয়ানের যদি কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে সে যেন সরাসরি জ্যাককে তা জানায়। এই কথা বলার পর জ্যাক ঘুমাতে চলে যায়। এরপরই ড্যানি ইয়ানকে জ্যাকের ইতিহাস নিয়ে কিছু কথা বলে। আমরা তখন জানতে পারি জ্যাক তার সময়ের একজন সেরা রেসার ছিলেন, কিন্তু কোনো এক কারণে জ্যাক এই দুনিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইয়ান যখন জানতে চান যে সে কেন রেসিং ছেড়ে দিয়েছিল তখন ড্যানি সেই প্রশ্নের উত্তর না দিয়ে নিজেও ঘুমাতে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা চলে যাই অস্ট্রিয়ার রেড বুল রিং রেস ট্র্যাকে, যেখানে ইয়ান তার প্রথম পেশাদার রেস লড়বে সত্যিকারের রেসারদের সাথে। জ্যাক ইয়ানকে জানায় যে রেসে তাকে নিকোলাস এবং সুলিন নামের দুজন রেসারের দিকে খেয়াল রাখতে হবে। রেস শুরু হওয়ার সাথে সাথে ইয়ান তার দক্ষতা দেখাতে শুরু করে। ইয়ান একের পর এক রেসারকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে এবং খুব দ্রুতই সে চতুর্থ স্থানেও চলে আসে। কিন্তু কাপা টিমের রেসার নিকোলাস ইয়ানের গাড়ির পেছনে ধাক্কা দেয়, যার ফলে ইয়ান ব্যালেন্স হারিয়ে ফেলে এবং তার গাড়ি ট্র্যাকের মধ্যে ঘুরতে থাকে।
ওই মুহূর্তেই ইয়ান তার পজিশন হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত 27 নম্বরে থেকে তার প্রথম রেস শেষ করে। রেস শেষ হওয়ার পর ড্যানি জ্যাককে তার আগের সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়ে বলতে চায় ইয়ানকে রেসে নেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত ঠিক ছিল কিনা। জবাবে জ্যাক ড্যানিকে বলে যে ইয়ানের কিছু সময় দরকার। এর পরের বেশ কিছু রেসে ইয়ান অংশ নিলেও সবগুলোতে ইয়ানের ফলাফল আশানুরূপ হয় না। সে একের পর এক রেস হারতে থাকে এবং এর মধ্যে একটি রেস শেষ না করেই তাকে থামতে হয়। তবে সবকিছুর মাঝখানেই ইয়ান তার শারীরিক প্রশিক্ষণ জ্যাক স্টলারের তত্ত্বাবধানে চালিয়ে যেতে থাকে। ইয়ান তার ট্যুরের শেষ রেস লড়তে দুবাই পৌঁছায়। তার FIA লাইসেন্স জেতার শেষ সুযোগ এই রেস। সেখানেও তার রেস খুব খারাপভাবে শুরু হয়। তবে জ্যাকের নির্দেশনায় ধীরে ধীরে ইয়ান রেসে তার জায়গা খুঁজে পেতে শুরু করে এবং দ্রুত সে নিকোলাসকে পেছনে ফেলে চতুর্থ স্থানে চলে যায়। নিকোলাস এই জিনিস মেনে নিতে না পেরে দ্রুত তার গতি বাড়িয়ে দেয়, আর তখনই সামনে থাকা আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে নিকোলাসের গাড়ি উল্টে যায় এবং ট্রাকেই গাড়ি ভেঙে যায়। নিকোলাসের গাড়ির একটি চাকা ইয়ানের গাড়ির উপরে আছড়ে পড়ে এবং ওর গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। কিন্তু ইয়ানের গাড়ি এবং ইয়ান নিজে সুরক্ষিত থাকে এবং শেষ পর্যন্ত সে চতুর্থ স্থানে থেকে রেস শেষ করে। এই রেসে চতুর্থ হওয়ায় ইয়ান তার FIA লাইসেন্স পেয়ে যায় এবং সেই সাথে নিসানের সাথে তার আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পথ খুলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি জ্যাক এবং ইয়ান একটি রেস্টুরেন্টে গল্প করছে। ইয়ান জ্যাককে প্রশ্ন করে যে সে যখন রেসার ছিল তখন সে কোন ট্র্যাকে সবচেয়ে বেশি রেস করতে পছন্দ করত। জবাবে জ্যাক বলে যে সে লামান রেস ট্র্যাককে সবার উপরে রাখবে, কারণ এর চেয়ে সেরা রেস ট্র্যাক পৃথিবীতে আর একটিও নেই। জ্যাক আরও বলে যে সে এই রেস ট্র্যাকে একবার রেস করেছিল, কিন্তু কোনো এক কারণে সে ওই রেসে জিততে পারেনি। ইয়ান যখন জানতে চায় যে জ্যাক কেন রেস ছেড়ে দিয়েছে, ঠিক তখনই কিছু মেয়ে এসে ইয়ানের অটোগ্রাফ চেয়ে বসে, যার ফলে এই প্রশ্নের উত্তর তখনও জানা যায় না। এরপর আমরা দেখি ইয়ান তার ক্রাশ অড্রিকে ফোন দেয় এবং তাকে তার সাইনিং অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানায়। অড্রি তখন সেই প্রস্তাবে রাজি হয় এবং পরের দিন জাপানের টোকিওতে ইয়ানের আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর করার অনুষ্ঠানে উপস্থিত হয়। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকেরা ইয়ানকে প্রশ্ন করতে গেলে ড্যানি এগিয়ে আসে এবং অড্রি ও ইয়ানকে আলাদা নিয়ে যায়, যাতে করে এই দুজন একান্তে টোকিওতে সময় কাটাতে পারে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইয়ান অড্রিকে নিয়ে টোকিওর বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে থাকে এবং তখনই অড্রি ও ইয়ান একে অপরের আরও কাছে চলে আসে। এই সব কিছুর মাঝখানে ইয়ান জ্যাককে গিফট দেওয়ার জন্য একটি নতুন অডিও প্লেয়ার কিনে ফেলে। এর পরের দৃশ্যে আমরা চলে যাই পৃথিবীর সবচেয়ে কঠিন রেস ট্র্যাক জার্মানির নরবার্গিং নর্ডশানাইফারে। রেস শুরু হওয়ার আগে ইয়ান জ্যাককে তার গিফটটা দেয় আর সেটা রেস শেষে খুলতে বলে। রেস শুরু হওয়ার সাথে সাথে ইয়ান দ্রুত সবাইকে পেছনে ফেলে এগিয়ে যেতে শুরু করে। লাইসেন্স পাওয়ার পর প্রথম রেসে ইয়ান বাজিমাত করে দ্রুতই দ্বিতীয় স্থানে চলে আসে, কিন্তু তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। দ্রুত গতিতে যাওয়ার সময় ইয়ানের গাড়ি রাস্তার এক ঢালের উপরে উঠে আকাশের দিকে উড়ে যায়, আর তারপরেই গাড়ি উল্টে পাল্টে ট্রাকের পাশে আছড়ে পড়ে। টেলিভিশনে এই দৃশ্য দেখে ইয়ানের মা কান্নায় ভেঙে পড়েন, আর সেই সাথে ইয়ানের বাবা স্তব্ধ হয়ে যান এই দৃশ্য দেখে। অন্যদিকে ইয়ানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ান একটা হাসপাতালে ঘুম থেকে উঠে, তার সারা শরীরে আঘাতের চিহ্ন। জ্যাক এবং ড্যানি ইয়ানকে জানায় যে তার বিশ্রামের দরকার এবং সে দ্রুত ভালো হয়ে যাবে। ইয়ান তখন জানতে চায় যে ট্রাকের আশেপাশে কেউ আঘাত পেয়েছে কিনা। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জ্যাক থেমে যায় এবং কিছুক্ষণ পর সে প্রকাশ করে যে এই দুর্ঘটনায় একজন দর্শক মারা গেছেন। এই কথা শোনার পর ইয়ান পুরোপুরি ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। জ্যাক এবং ড্যানি ইয়ানকে বলে যে এই ধরনের দুর্ঘটনা রেসিং জগতে অহরহ ঘটে, আর এই দুর্ঘটনার জন্য ইয়ান একদমই দায়ী নয়। তবে ইয়ান এসব শুনতে চায় না। সে চিৎকার করে জ্যাক এবং ড্যানিকে সেখান থেকে চলে যেতে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ড্যানি প্রেস কনফারেন্সে নিহতদের আত্মীয়দের কাছে ক্ষমা চাইছে। সে সাথে তদন্ত কমিটিকে পুরোপুরি সহায়তা করবে বলেও সাংবাদিকদের বলেন তিনি। অন্যদিকে দুর্ঘটনার পর ইয়ান সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এবং রেসিং দুনিয়া ছেড়ে দেওয়ার কথা ভাবতে শুরু করেছে। আর জ্যাক ধীরে ধীরে বুঝতে পারছে যে ইয়ানের সাথে এখনই কিছু না করলে ইয়ানও হয়তো একদিন তার মতো হারিয়ে যাবে। তাই জ্যাক ইয়ানকে তার ঘর থেকে বের করে তাকে নিয়ে সেই ট্র্যাকে যায় যেখানে ইয়ানের দুর্ঘটনা ঘটেছিল। জ্যাক তখন ইয়ানকে জানায় যে সে কেন রেসিং এর দুনিয়া ছেড়ে দিয়েছিল। আমরা তখন জানতে পাই লামান রেসিং ট্র্যাকে জ্যাক এমন এক দুর্ঘটনায় পড়েছিল যার জন্য একজনের প্রাণ হারাতে হয়। ওই ঘটনার পর জ্যাক আর কোনোদিন গাড়ির পেছনে বসতে পারেনি। তবে জ্যাক মনে করে ইয়ান তার মতো নয়। সে যদি আজ এই মুহূর্তে তার এই ঘটনাকে পেছনে ফেলে সামনে না এগিয়ে যায় তাহলে সে আর কোনোদিন
সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এই কথা বলে জ্যাক ইয়ানকে তার গাড়ির চাবি দেয় এবং অমীমাংসিত রেস শেষ করতে বলে। ইয়ান চাবি নিয়ে গাড়ির চালকের আসনে বসে এবং ধীরে ধীরে গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ইয়ানের ভেতরের ভয়, ক্ষত, হতাশা আস্তে আস্তে গাড়ির গতির সাথে তাল মেলাতে না পেরে হারিয়ে যেতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ান, জ্যাক এবং ড্যানি একটি রেস্টুরেন্টে কথা বলছে। ড্যানি জানায় যে তদন্ত কমিটি ইয়ানকে নির্দোষ ঘোষণা করেছে, তবে নিকোলাস এবং তার মতো আরও কয়েকজন ড্রাইভার ভিডিও গেমস থেকে উঠে আসা রেসারদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের বিপক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে। এই জন্য নিসান এই পুরো প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। ড্যানি তখন বলে যে পুরো পৃথিবীকে প্রমাণ করতে হবে ভিডিও গেমস থেকে উঠে এসেও রেসিংয়ের দুনিয়াতে প্রবেশ করা যায়, আর তা যদি করতে হয় তাহলে তাদের ভিডিও গেমসের খেলোয়াড়দের একটি টিম বানাতে হবে যা লামান রেসিং ট্র্যাকে জয় ছিনিয়ে আনতে পারবে এবং জয়ীদের সাথে পোডিয়ামে দাঁড়াতে পারবে। জ্যাক তখন বলে যে এই চিন্তা অসম্ভব, কারণ ইয়ান ছাড়া কোনো রেসিং সিমুলেটর গেমস খেলা অভিজ্ঞ রেসার তার কাছে নেই। তখন ড্যানি জানায় যে জিটা একাডেমির ম্যাটি এবং অ্যান্তোনিও পেশাদার রেসিং চালিয়ে আসছে, সুতরাং তাদের নিয়ে রেসিং টিম বানানো সম্ভব। এইসব কিছু শুনে ইয়ান লামান রেসিং ট্র্যাকে নামতে রাজি হয়ে যায়। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই ইয়ান তার লামান রেসিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে। সেই সময় তার ওয়েটিং রুমে তার বাবা স্টিভ প্রবেশ করে। আবেগঘন সেই মুহূর্ত, স্টিভ কান্না ভরা চোখে ইয়ানকে জানান যে তিনি ইয়ানের উপর গর্বিত। তিনি কোনোদিন ইয়ানকে সমর্থন না দেয়ায় দুঃখ প্রকাশ করলে ইয়ান তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর ইয়ান ম্যাটি এবং অ্যান্তোনিওকে ড্যানি এবং জ্যাক লামান রেস নিয়ে সব তথ্য দিতে শুরু করে, যা থেকে আমরা জানতে পাই যে লামান রেস 24 ঘন্টা ধরে চলে, যেখানে প্রতি 4 ঘন্টা পর পর ড্রাইভার বদলানো হয়। তবে তারা প্রতি 3 ঘন্টা পর পর ড্রাইভার বদলাবে এবং রেসিং চালিয়ে যাবে। আর তার পরের দৃশ্য আমরা দেখতে পাই বিশ্বখ্যাত লামান রেস শুরু হয়ে যায়, যেখানে রেস শুরু হওয়ার সাথে সাথেই বিএমডাব্লিউ এবং অস্টিন মার্টিনের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এর কিছুক্ষণ পর ইয়ানের প্রতিদ্বন্দ্বী সুনীল এর গাড়িও দুর্ঘটনার মধ্যে পড়ে এবং সুলিনের গাড়িতে আগুন লেগে যায়। এই দৃশ্য দেখার পর ইয়ান তার পূর্বের দুর্ঘটনার কথা ভাবতে শুরু করে, আর এই ভাবনা তাকে রেস থেকে আলাদা করে ফেলে। জ্যাক বুঝতে পারে যে ইয়ান রেস থেকে ধীরে ধীরে ছিটকে পড়ছে, তাই সে এক অভিনব উপায় বের করে ইয়ানকে ভাবনার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য সে ওয়াকিটকিতে ইয়ানের পছন্দের গান ছেড়ে দেয়, যা শুনে ইয়ান হুট করে রেসিংয়ের জগতে ফিরে আসে। সে বারবার জ্যাককে গান বন্ধ করতে বলে, কিন্তু জ্যাক সাথে সাথে গান বন্ধ না করায় ইয়ান গানের চ্যানেল বন্ধ করে দেয়। এই পুরো ঘটনা ইয়ান সামান্য বিরক্ত হলেও তার ধ্যানজ্ঞান আবারও রেসে ফিরে আসে এবং সে দ্রুত তার আগের স্থানে ফিরে আসতে শুরু করে। সে তার ভিডিও গেমসের মতো করে রেসিং লাইন ফলো না করেই তার গাড়ি চালাতে থাকে এবং ধীরে ধীরে একটা একটা করে গাড়িকে পেছনে ফেলে। নিসান টিমের অন্য ড্রাইভার ম্যাটি এবং অ্যান্তোনিও তাদের মতো করে দলকে এগিয়ে নেয়। তবে শেষ মুহূর্তে অ্যান্তোনিও গাড়ির ভেতরে অসুস্থ হয়ে পড়লে বাকি রেস ইয়ানকে শেষ করার কথা সামনে চলে আসে। ইয়ান স্বভাবসুলভ রেসিং লাইন ফলো না করে তার নিজের মতো করে গাড়ি চালিয়ে যেতে থাকে এবং দ্রুতই চতুর্থ স্থানে চলে আসে। লামানের জয়ীদের পোডিয়ামে দাঁড়াতে হলে ইয়ানকে অন্তত তৃতীয় স্থান জয় করতে হবে, আর সেই তৃতীয় স্থান জিততে হলে ইয়ানকে হারাতে হবে তার সামনে থাকা নিকোলাসকে। ইয়ান তার ভিডিও গেমসের মতো গাড়ি চালিয়ে যেতে থাকে, ফলে কিছুক্ষণের মধ্যেই ইয়ান নিকোলাসকে পার করে ফেলে এবং সবাইকে অবাক করে দিয়ে লামানের 24 ঘন্টার রেসে তৃতীয় স্থান নিয়ে রেস শেষ করে। ইয়ানের পরিবার, বন্ধু, তার টিম সবাই উল্লাসে ফেটে পড়ে। যারা এতদিন ইয়ানকে নিয়ে তামাশা করে আসছিল তারাও মেনে নেয় যে ইয়ান তার সেরাটা খেলেছে। জ্যাক স্টলার ইয়ানকে জড়িয়ে ধরে তাকে মনে করিয়ে দেয় সে আর শুধুমাত্র অনলাইনের দুনিয়ার রেসার নেই, সে এখন পৃথিবীর সেরা রেসারদের একজনে পরিণত হয়েছে। সিনেমার শেষে আমরা দেখি তৃতীয় স্থান অধিকার করা ইয়ান মর্নবের তার দল এবং টিমের সাথে উল্লাস করছে, জয়ের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নিচ্ছে। আসলে মুভিটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব। তো কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।